অ্যাডভাইজারি বোর্ডের কাছে কেন যাবে সেই লোকটি? সে তো কোর্টে যাবে। অ্যাডভাইজারি বোর্ড ইজ নট কোর্ট, নাকি কোর্ট? একটু আগে আপনি যেটা বললেন যে কোর্টে গেলে অনেক সময় জামিন পেয়ে যাচ্ছে, এটা আমি বলছি সরকার এটা ভাবছে যে ওদের ঘটনাটা তো সত্যি। আমি আবার বলছি অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা সত্যি অপরাধী, ধর্ষণও করেছে, খুনও করেছে, জামিন পেয়ে যাচ্ছে, কিংবা বিরাট চুরি করেছে। তার মানে এটা আপনার নিজের ফল্ট। আপনি যে মানে ওই পুলিশ প্রশাসন তার ফল্ট, কারণ তারা গিয়ে জাস্টিসকে বা জাজের কাছে যথেষ্ট প্রমাণপত্র দিতে পারেনি যে এই লোকটি অপরাধ করেছে এবং একে ডিটেন করাই উচিত। এইটা কনভিন্স করতে পারেনি। তো দোষটা তো জাজের না, দোষটা তো আপনার পুলিশের। এখানে কিন্তু তাদের আরেকটা বক্তব্য আছে। পুলিশ কিন্তু বলছে যে আমরা কঠোর হাতে কিন্তু এগুলোকে দমন করতে পারি, কিন্তু এই মানবাধিকার সমিতির নাম দিয়ে আজকাল যেগুলো চলছে সেখানেতে মানবাধিকারের প্রশ্ন তুলে আমাদের ঠিকভাবে ট্রিটমেন্ট করার যে বিষয়গুলো থাকে সেইগুলো করবার সুযোগ পাচ্ছি না। এই জন্য আদালতের বিচারপতিরাও অনেক সময় ভেবেচিন্তে তাদের বিচার করতে হচ্ছে। এই সব কারণের জন্যই ওই আইনি একটা মানে লম্বা প্রসিডিওরের মধ্যে না গিয়ে এই অ্যাডভাইজারি বোর্ড দিয়ে নতুন করে ভাবনা চিন্তার জায়গা তো জনগণের ভালোর জন্য করা হচ্ছে না। জনগণের ভালোর জন্য ভালো দেখবার কত দায়িত্ব তো সরকারের নয়। কে বলেছে সরকার জনগণের ভালো দেখবে? কে কোথায় বলেছেন? তাহলে আমরা তো তাদের পাঠিয়েছি, আমরা যেটা চাইছি সেটা তাদের করতে হবে। এইটার জন্য আমরা কি চাই? আমাদের কল্যাণ চাই না, আমাদের কল্যাণ তার মাধ্যমে না, আপনার নিজেই ঠিক করুন আপনি কল্যাণ কেউ। তাহলে আমার কল্যাণ যদি আমি করতে পারি তাহলে আমাকে কাউকে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানানোর দরকার। আপনার টাইম নেই, তাই আপনার টাইম নেই বলে আপনি ওকে পাঠাচ্ছেন। সে আপনার ভালো করবে না, তার কোনো অথরিটি আছে নাকি আপনার ভালো করার? মানলাম আমার সময় নেই বলে আমি প্রতিনিধি করেছি। এই প্রতিনিধিরা আমার মঙ্গল কাজগুলো মঙ্গল না, আপনি যা করতে চাইছেন সেগুলো আপনার মঙ্গল আর অমঙ্গল বা বুধ এসব ব্যাপার আসছে না কোথাও। এই যেমন আমরা এসেছি জনসেবা করি, তোকে তো সেবা করতে বলেনি কেউ। আপনি জনসেবা করতে পাঠিয়েছেন নাকি কাউকে? কে এরা সেবক? কে সেবা করছে? Disclaimer. The information provided by the speaker, presenter on the IDOT platform, is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। এই মুহূর্তে প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুবোধচন্দ্র রায়। পারতপক্ষে তিনি কিন্তু একজন মস্কো ইউনিভার্সিটির ছাত্র এবং নিউক্লিয়ার ফিজিক্সের একজন বিজ্ঞানী। পাশাপাশি তিনি এমন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছেন, ওই যাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর বিষয়, মানে যে আইনের নামে যা বেআইনি চলছে ভারতবর্ষে, এইসব ব্যাপারে প্রতিবাদ করার জন্য তিনি কিন্তু আইন বিষয়টি নিয়ে পড়াশুনো করে আজকে কিন্তু একজন আইনবিদ হিসেবে তিনি স্বীকৃত এবং সুপ্রিম কোর্টেও তিনি মামলা করছেন। নিজের জন্যই মামলা করছেন, মানে নিজে দাঁড়িয়েছেন, মামলা করছেন আপনাদের জন্য। সেটা হচ্ছে এসআইআর বিষয়টি নিয়ে, যে সেটার কোনো বৈধতা নেই। সে মামলার শুনানি রয়েছে আগস্ট মাসে। সুতরাং ডক্টর সুবোধচন্দ্র রায় আমাদের অনুষ্ঠানে মাঝে মাঝেই হাজির হন এবং আমাকে অনেক রকমভাবে সাহায্য করেন, আইনি পরামর্শ থেকে শুরু করে সব বিষয়টা নিয়ে। আজকে তার কাছে যে কারণে এসেছি, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের বলি, এই মুহূর্তে পশ্চিমবাংলা একটা নতুন সরকার এসছে। এই নতুন সরকার আসার পর তারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়ার মধ্যে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যেটাকে বলা হচ্ছে গুন্ডা দমন আইন। অর্থাৎ একটি নতুন আইন কার্যকর হলো, সেটাকে সহজ ভাষায় বলতে গেলে গুন্ডা দমন আইন বলে। এটার একটা গালভরা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই রাজ্য সরকার তারা মনে করছে যে এই বাংলায় যে আইনের শাসন কায়েম করা হলো, তাতে এই বিলটি খুব কার্যকর হবে। গুন্ডাদের এই বিলেতে ঠিক মতন সবক দেওয়া যাবে। কি আছে এর মধ্যে? রাখা আছে জনশৃঙ্খলা নষ্ট করে যারা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা যারা করে,
আইনসম্মত ব্যবসা বাণিজ্য বা পেশায় বাধা দেয়, বেআইনিভাবে কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করে নেয়, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করে, বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি করে। এছাড়া রাজনৈতিক হিংসে নয়, তার সঙ্গে তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি খনি, বালি ইত্যাদি সম্পত্তি ভাঙচুর ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলা হয়। আর গুন্ডা বলতে যার ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে অভ্যাসগতভাবে সমাজবিরোধী কাজ করলে তাকে গুন্ডা হিসেবে চিহ্নিত করা যাবে। এবং এইসব ক্ষেত্রে ন্যায় সংহিতার যা নির্দিষ্ট গুরুতর ধারা রয়েছে, সেই অপরাধগুলো করলে বা সেই অপরাধের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করলে প্রশাসন যদি মনে করে তাকে বিনা বিচারেই 1 বছর পর্যন্ত কয়েদ করে রাখতে পারে। তার আরও নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, এ সম্পর্কে পরে আসছি। সেই ব্যাপারে আমি বলতে চাইছি, ডক্টর রয়, আপনি বলুন যে এই যে নতুন বিলটি পাশ হলো রাজ্য সরকারের, সেখানে বলা হচ্ছে যে পুলিশ যদি চার্জশিট দাখিল না করে, কোনো মামলাও যদি না হবে, সন্দেহ করে কিংবা পারিপার্শ্বিক কিছু প্রামাণ্য তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে বা ব্যক্তি সকলকে 1 বছর পর্যন্ত কিন্তু তাকে কয়েদ করে রাখা যাবে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? আচ্ছা, প্রথমেই আপনাদের সবাইকে নমস্কার, আপনাকেও। হ্যাঁ, এই বিষয়টা প্রথম কথা হচ্ছে, এরকম একটা বিষয় সরকারের মনে কেন আসবে যে আচ্ছা এরা কি অপরাধ করেছে তারপর ধরছে, নাকি অপরাধ করতে পারে? এরকম দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে অপরাধ করছে, পুলিশ তাকে ধরছে, পারিপার্শ্বিক প্রমাণ হয়েছে যে তিনি অপরাধ করেছেন, কিংবা এমন কোনো ব্যক্তি বা দল মানে গোষ্ঠীগতভাবে বলছি, তারা অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে এটা রাষ্ট্র সন্দেহ করছে, সেই সন্দেহের ভিত্তিতেও তাকে অ্যারেস্ট করা হতে পারে। রাষ্ট্র সন্দেহ করছে না, পুলিশ সন্দেহ করছে। না, পুলিশকে তো সরকার যেটা বলছে, পুলিশ তো নিজে নিজে গিয়ে বলছে না। তার রাষ্ট্র কি করে জানবে? পুলিশ খবর পাচ্ছে, পুলিশের কাছ থেকেই খবর পাক, বা তাদের যেসব সূত্র রয়েছে সেখান থেকেই খবর পাক, বা মানুষের কোনো দাবি উঠল যে সমাজ বিরোধী, এই ক্ষতি আমাদের করতে পারে, যে ক্ষতিগুলোর কথা আমি অফেন্ডার, তাকে ধরবে, নিশ্চয়ই ধরবে। হ্যাঁ, ধরে তাকে বিনা বিচারে 1 বছর পর্যন্ত। বিনা বিচারে এই ব্যাপারটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এটাই তো জানতে চাই। যে কোনো কাউকে অ্যারেস্ট যদি করে পুলিশ, তাহলে তো 24 ঘন্টার মধ্যে তাকে তো আদালতে হাজির করতে হবে। হ্যাঁ, করতে হবে, এটা নর্মাল ব্যাপার। এবার বিচারক বুঝবেন তাকে জেল হেফাজত দেবেন না পুলিশ হেফাজত দেবেন, কি করবেন? বিচারটা তো বিচারক করবেন, বিচার তো পুলিশ করবে না। পুলিশের তো বিচার করার ক্ষমতা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রক তো বিচার করবে না, কি মুশকিল? তাহলে তো জুডিশিয়ারির প্রয়োজন কি? অ্যাকচুয়ালি এটা করার পারপাসটা হচ্ছে, আমার যা মনে হয় যে এদের সন্দেহ হয় যে এই যে লোকগুলো যারা সত্যিকারের বদমাশ, আমি বদমাশই বলি, কী করবো, গুন্ডা যদি শব্দ ব্যবহার করে থাকে, বদমাশ বলতে কি না ভাবছে আর কি, বদমাশ হয়তো নাও হতে পারে, কিন্তু যারা বদমাশ বলে ভাবছে, এদের যদি আমরা ধরে 24 ঘন্টার মধ্যে আদালতে নিয়ে যাই, তাহলে আদালত থেকে এরা জামিন পেয়ে যেতে পারে। ঠিক আছে, জামিন পেয়ে গেলে আবার সেই আবার গিয়ে বদমাশি গুন্ডামি করতে শুরু করবে। অতএব ঝুট ঝামেলা না করে বেটার হচ্ছে আদালতে না তুলে বছরখানেক এদের ধরে সবক শেখাও, সকল হ্যাঁ করে তার এই 1 বছর ধরে যে সবকটা শেখাচ্ছে, এমনও হতে পারে যে সে নির্দোষ। কারণ প্রথম কথা হচ্ছে তাকে সন্দেহ করা হয়েছে, তাই না? প্রমাণিত না, তাদের কাছে প্রমাণিত নয়, কিন্তু একটা নির্দোষ লোককে আপনি 1 বছর ধরে রেখে দিলেন। আর যদি সে দোষী হয়ে থাকে, এই প্রমাণ করে নেওয়ার দায়টা কি কোনো সরকারের প্রশাসনের থাকে? সেটাও তো আদালত থেকে আসতে হবে, একমাত্রই আদালত। ঠিক। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কথা আছে ডক্টর রায়, সেটা বলা হচ্ছে যে এই বিলে এটাও বলা আছে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে, কিন্তু জনস্বার্থে বা পরিস্থিতি বিবেচনায় সরকার সেটা না দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপও গ্রহণ করতে পারে, এবং এই অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখার ক্ষেত্রে নজরদারির জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড বা পরামর্শদাতা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। অ্যাডভাইজারি বোর্ড কি করবে?
রাজ্য সরকার এক বা একাধিক অ্যাডভাইজারি বোর্ড গঠন করতে পারবে। প্রতিটি বোর্ডে একজন চেয়ারম্যান থাকবেন, যিনি হাইকোর্টের বিচারপতি বা প্রাক্তন বিচারপতি। সঙ্গে থাকবেন আরও 2 জন সদস্য, যাদের হাইকোর্টের বিচারপতি হওয়ার মতন যোগ্যতা থাকতে হবে। কোনো ব্যক্তিকে আটক করার পর 3 সপ্তাহের মধ্যে সরকারকে সেই মামলার নথি অ্যাডভাইজারি বোর্ডের কাছে পাঠাতে হবে। বোর্ড দেখবে এই ব্যক্তিকে আটক করার যথেষ্ট কারণ আছে কি না। বোর্ড চাইলে আটক ব্যক্তির বক্তব্য শুনতে পারে, প্রয়োজন মনে করলে তাকে শুনানির সুযোগও দেওয়া হতে পারে। সাধারণভাবে আটক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে বোর্ডে প্রতিনিধিত্ব করার অধিকার পাবেন না। বিশেষ ক্ষেত্রে বোর্ড অনুমতি দিলে তবেই গিয়ে আইনজীবী রাখতে পারবেন। আর বোর্ড যদি বলে আটক রাখার যথেষ্ট কারণ আছে, তাহলে সরকার আটক রাখার নির্দেশ বহাল রাখতে পারবে। আর বোর্ড যদি বলে যথেষ্ট কারণ নেই, তাহলে সরকারি নির্দেশ বাতিল করে ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। এর পরে আসছে আটক ব্যক্তির অধিকার কি, সে প্রসঙ্গে পরে আসছি। এই পর্যন্ত আপনাকে যা বললাম, এই প্রেক্ষিতে আপনি একজন আইনজ্ঞ হিসেবে কি বলবেন? এই বোর্ডের ফাংশন কি? এই বোর্ড তো তারা ডাইরেক্টলি ইন্টারফেয়ার করছে আপনার জুডিশিয়ারির ইন্টারফেয়ার শুধু না, চ্যালেঞ্জ তো বলতে পারি। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ মানে একই ব্যাপার। প্রথম কথা হচ্ছে এটা তো কেউ বিচারক নন। আপনি বলছেন বিচারকের মতো হলে হবে না। বিচারকও থাকতে পারেন, প্রাক্তন বিচারপতি, প্রথম কথা এবং বিচারপতি হতে পারেন। হ্যাঁ, না, বিচারক এখানে থাকতেই পারেন না। বিচারকের এই ফাংশনটাই নেই। বিচারক তো বিচার করবেন নিজের কোর্টে, নিজের এজলাসে বসে। এই বোর্ডে কোনো না, এই মুহূর্তে যিনি বিচারপতি আছেন তিনি এই বোর্ডে ঢুকতে পারেন না। কিছু কি করে ঢুকবে? আইনত পারেন না, আইনত পারেন না তো। প্রাক্তনকে তো বিভিন্ন কমিশনে রাখা হয়। প্রাক্তন, হ্যাঁ, প্রাক্তন। আরে আরেকটা শব্দটার মানেটা আমার কাছে পরিষ্কার হলো না। আগামী দিনে বিচারপতি হতে পারেন, এই সমস্ত গল্প টল্প সব বলেছেন। এগুলো থেকে আইনের কথাবার্তা না, কি বুঝছেন তো? আচ্ছা। বিচারপতি হতে পারে, নাও তো হতে পারেন তিনি আবার। তো আমরা মনে করছি এর হওয়ার মতো যোগ্যতা আছে। কে ঠিক করছে এগুলো? সে তো জানেন কে ঠিক করছে। আমি তো জানি ভালো করে, কিন্তু তারপরে বলছি এই পুরো আমরা ঠিক করছি কি ভারতের মানুষ কি ঠিক করছে, আমি সেটা জানতে চাইছি। ভারতের মানুষ কি ঠিক করে? কোনোদিনই কিছু ঠিক করে না। ভারতের মানুষ একটাই ঠিক করে, এবার যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে জলপান বাদে ভোটদান আগে। এইটা কিন্তু মানুষ মেনটেন করেছে। এইটাই তো দায়িত্ব ছিল মানুষের, মেনটেন করেছে। জলপান করার আগে ভোটদান করার জন্য গেছে। কোথায় ভোটদান করতে গেল? বিশাল সংখ্যক ভোট পড়েছে। আমি আবার আপনাকে বলছি, তারা তো ভোট দিল কি করে? ভোটার লিস্টটা কোথায় হলো? আপনি আমাকে যেখানে যখন টেনে আমি ওইখানে নিয়ে যাবো। ভোটার লিস্ট ছাড়া ভোট হয়ে গেল? আচ্ছা, হলো তো? না, হয়নি তো। এইটাই তো, ওই আপনি বলছেন হয়নি, তার ভিত্তিতে সরকার তৈরি হয়ে গেল। আমার কাছে তারা বিভিন্ন আইন কানুন পেশ করছে, আমার কাছে সংবিধানের নামে শপথ করছেন। সমস্ত ভয়েডেবল না, ভয়েড। কারণ হচ্ছে আপনি যে বেসিসটা নিয়ে আপনি করেছেন পুরো জিনিসটাই তো রং, আপনি করতে পারেন না। আচ্ছা, সে প্রসঙ্গটা তো রয়েছেই, আপনি আগেও বলেছেন, সে প্রসঙ্গে আসবো, পরেও আসবো। কিন্তু এবার আপনি আমাকে বলুন যে এই যে বিষয়টা করা হলো 1 বছর পর্যন্ত বিনা বিচারে, সরকার যদি মনে করে তাকে আটকে রাখতে পারে কোর্টে প্রডিউস না করেই, এটাকে চ্যালেঞ্জ করা উচিত। এরকম একটা আইন হতে পারে না। আচ্ছা, একদম না। আচ্ছা, আপনি 1 বছরের জন্য তাকে আপনি কোনো মানে জাজের কাছে নিয়েই গেলেন না, কোর্টে তুললেন না, আপনারাই ঠিক করে নিলেন তাকে। তাহলে ওই অ্যাডভাইজারি বোর্ড, আমি তো অ্যাডভাইজারি বোর্ডকে স্বীকার করছি না। এটা কিসের অ্যাডভাইজারি বোর্ড? এর মাঝখানে অ্যাডভাইজারি বোর্ড কোথায়? পুলিশ ধরবে, পুলিশ প্রডিউস করবে কোর্টে, এই মাঝখানে আবার এইসব করতে আসছে। এই অ্যাডভাইজারি বোর্ড কি আইনত এইভাবে কোনো রাজ্য সরকার তৈরি করতে পারে? না, আমার তো মনে হচ্ছে আইন তো আপনাকে বলিনি, আমরা তো করতে বলিনি। আইনের দেখ জায়গা থেকে আমরা তো করতে বলিনি, তারা করছে কি করে? আচ্ছা, এবার আসুন, এবার এই যে আটক ব্যক্তি, তার কি কি অধিকার? বিলে বলা হয়েছে কাউকে আটক করা হলে তাকে নির্দেশ পড়ে শোনাতে হবে, তার একটা কপি তাকে দিতে হবে, কেন তাকে আটক করা হয়েছে তার কারণটাও জানাতে হবে। সাধারণত 5 দিনের মধ্যে তাকে সেই কারণটা জানানো বাধ্যতামূলক। তবে সরকার চাইলে কিছু তথ্য গোপন রাখতে পারে, যেমন কোনো গোপন সূত্রের পরিচয় প্রকাশ পেয়ে যেতে পারে, অথবা তথ্য প্রকাশ করলে জনশৃঙ্খলা, জননিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষতি হতে পারে। এমন ক্ষেত্রে তথ্য প্রকাশের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ঠিক আছে, বুঝলাম। আটক ব্যক্তিকে রাজ্য সরকার ও ওই অ্যাডভাইজারি বোর্ডের কাছে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। সংশোধনাগারে আটক থাকলে তাকে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। অ্যাডভাইজারি বোর্ডের কাছে কেন যাবে সেই লোকটি? সে তো কোর্টে যাবে। অ্যাডভাইজারি বোর্ড ইজ নট কোর্ট।
নাকি কোর্ট? একটু আগে আপনি যেটা বললেন যে কোর্টে গেলে অনেক সময় জামিন পেয়ে যাচ্ছে, এটা আমি বলছি সরকার এটা ভাবছে যে ওদের ঘটনাটা তো সত্যি। আমি আবার বলছি অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা সত্যি অপরাধী, ধর্ষণও করেছে, খুনও করেছে, জামিন পেয়ে যাচ্ছে, কিংবা বিরাট চুরি করেছে। তার মানে এটা আপনার নিজের ফল্ট। আপনি যে মানে ওই পুলিশ প্রশাসন তার ফল্ট, কারণ তারা গিয়ে জাস্টিসকে বা জাজের কাছে যথেষ্ট প্রমাণপত্র দিতে পারেনি যে এই লোকটি অপরাধ করেছে এবং একে ডিটেন করাই উচিত, এইটা প্রমাণ কনভিন্স করতে পারেনি। তো দোষটা তো জাজের না, দোষটা তো আপনার পুলিশের। এখানে কিন্তু তাদের আরেকটা বক্তব্য আছে। পুলিশ কিন্তু বলছে যে আমরা কঠোর হাতে কিন্তু এগুলোকে দমন করতে পারি, কিন্তু এই মানবাধিকার সমিতির নাম দিয়ে আজকাল যেগুলো চলছে সেখানেতে মানবাধিকারের প্রশ্ন তুলে আমাদের ঠিকভাবে ট্রিটমেন্ট করার যে বিষয়গুলো থাকে সেইগুলো করবার সুযোগ পাচ্ছি না। এই জন্য আদালতের বিচারপতিরাও অনেক সময় ভেবেচিন্তে তাদের বিচার করতে হচ্ছে। এই সব কারণের জন্যই ওই আইনি একটা মানে লম্বা প্রসিডিওরের মধ্যে না গিয়ে এই অ্যাডভাইজারি বোর্ড দিয়ে নতুন করে ভাবনা চিন্তার জায়গা তো জনগণের এই অথরিটি ভালোর জন্য করা হচ্ছে না। জনগণের ভালোর জন্য ভালো দেখবার কত দায়িত্ব তো সরকারের নয়? কে বলেছে? সরকার জনগণের ভালো দেখবে? কে কোথায় বলেছেন? তাহলে আমরা তো তাদের পাঠিয়েছি, আমরা যেটা চাইছি সেটা তাদের করতে হবে। এইটার জন্য আমরা কি চাই? আমাদের কল্যাণ চাই না, আমাদের কল্যাণ তার মাধ্যমে না, আপনার নিজেই ঠিক করুন আপনি কল্যাণ কেউ। তাহলে আমার কল্যাণ যদি আমি করতে পারি তাহলে আমাকে কাউকে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানানোর দরকার। আপনার টাইম নেই, তাই আপনার টাইম নেই বলে আপনি ওকে পাঠাচ্ছেন। সে আপনার ভালো করবে না, তার কোনো অথরিটি আছে নাকি আপনার ভালো করার? মানলাম আমার সময় নেই বলে আমি প্রতিনিধি করেছি। এই প্রতিনিধিরা আমার মঙ্গল কাজগুলো মঙ্গল না, আপনি যা করতে চাইছেন সেগুলো আপনার মঙ্গল আর অমঙ্গল বা বুধ এসব ব্যাপার আসছে না কোথাও। এই যেমন আমরা এসেছি জনসেবা করি, তোকে তো সেবা করতে বলেনি কেউ। আপনি জনসেবা করতে পাঠিয়েছেন নাকি কাউকে? কে এরা সেবক? কে সেবা করছে না? কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, ধরুন আমি কি চাইছি, আপনি কি চাইছেন, এই আপনার চাওয়া আর আমার চাওয়ার মধ্যে তো সামঞ্জস্য নেই। আমি একরকম ভাবে চাইছি, আপনি এমন করে চাইছেন। 145 কোটি মানুষ তার নিজের মতন করে চাইছে। এই সকলের চাওয়াগুলো পরিপূরণ কে কবে করতে পেরেছে? স্বয়ং ঈশ্বরও তো পারেননি। সেক্ষেত্রে আপনি যে প্রতিনিধিকে পাঠিয়েছেন তারা বিচার বিবেচনা করে মনে করবেন যে সংখ্যাগরিষ্ঠের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠের পর সংখ্যালঘু এই পরপর দেখতে তারা যাবেন। এইসব কাজ করার জন্যই তো 5 বছর তাদের জন্য আপনি পাঠিয়েছেন। আপনারা ভুলটি করছেন এই 5 বছরের জন্য পাঠিয়ে। মুশকিলটা হচ্ছে এইটা, আপনি 5 সেকেন্ডের জন্য পাঠাননি, আপনি পাঠিয়েছেন ততক্ষণের জন্যে যতক্ষণ পর্যন্ত সে দেখবে, আপনি দেখবেন যে আপনার কথাটা ওখানে রিফ্লেক্টেড হচ্ছে। যখনই দেখবেন আপনার কথা হচ্ছে না তখনই আপনি তাকে কল ব্যাক করে আনবেন। এইটা যদি হতো তাহলে বাদবাকি সমস্ত কিছু অটোমেটিক্যালি ফলো হতো। এটা যদি হতো, হ্যাঁ, এটা হয়নি তো, এটা তো হয় না। অতএব না হওয়ার ফলে তা কিন্তু আমাদের ব্যাপারটা চেঞ্জ হচ্ছে না। আমাদের প্রতিনিধি মানে ও আমার কাজ করবে, আমার ভালো করবে না, আমার ভালো করার ক্ষমতা নেই, তাই সে সকলে কি করতে হবে? আপনার টাইম নেই বলে তাকে পাঠিয়েছেন, প্রতিনিধি ব্যাপারটাই তো মানে নেই। না ঠিক আছে, আমার টাইম নেই বলে আমি যে তাকে পাঠিয়েছি, আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো পাঠিয়েছি। তাহলে আমার রিপ্রেজেন্টেটিভের কাজটা কি হবে? আমাদের অস্তিত্ব যাতে নিরাপদ থাকে। না, আপনার অস্তিত্ব নিরাপদ থাকা নয়, আপনার ঘর ধরুন যেখানে আপনি আছেন সেখানকার যা দাবি দাওয়া এইটা হতে হবে। সেটা দাবি দেওয়া কথা দাবি না, দাবিটা আপনার আমার অস্তিত্ব, যার জন্য ইতিবাচক অস্তিত্ব ফিলোসফির দিকে যাবেন না। আপনার যে দরকার আছে আপনি সেটা ওর মাধ্যমে করাবেন। আমাদের এখানে স্কুল নেই, স্কুল তৈরি করতে হবে, এইটা বলেছেন, বলবেন এই পর্যন্ত। আপনার ভালো করার জন্য আপনি ওকে পাঠাননি। তার মানে আমার জন্মগত যে শিক্ষার অধিকার, জন্মগত খাদ্যের অধিকার, জন্মগত কর্মের অধিকার, এই অধিকার যেগুলো আমাদের জন্মগত, কেউ আমাকে দেয়নি, এই অধিকার আমার নিজের রয়েছে জন্মগত সূত্র থেকে, সেইগুলোর যাতে দেখভাল করার দায়িত্ব তাদের থাকে। যদিও সংবিধানে কোনোগুলোই বলা হয়নি যে এগুলো অধিকার, না কর্মের না খাদ্যের। যাই হোক, আমার তো অধিকার শব্দটাতেই আপত্তি আছে, আপনি ভালো করে জানেন। হ্যাঁ, তাহলে যাবো না, তাহলে আমার কি? এটা আপনি ঠিক করুন, আপনার কি? আপনার কোনো অধিকার ততদিন ছিল যতদিন ব্রিটিশরা এই দেশে ছিল, ততদিন আপনার অধিকার ছিল, বুঝেছেন? ব্রিটিশরা যা করে আপনার চাপকাতে পারতো, আপনার অধিকার ছিল হুজুর আপনাকে চাপকা, মানে ব্রিটিশ আমল পর্যন্ত। তারপর আমরা স্বাধীন হয়ে গেছি। এইটা হয়েছেন কি সেটা পরবর্তী কথা, সেসব আবার অন্য ব্যাপার হয়ে গেল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার দেখুন পরের কথায় আসছি। সময় খুব কমে এসেছে, তাই জন্য খুব ছোট করে বাকি বিষয়গুলো একটু আলোচনা করে নেব। ডক্টর রয়,
আমি আপনাকে যে আইনটার কথা বললাম আর কি, গুন্ডা দমন আইনে, সেখানে বলা হয়েছে যদি কেউ পলাতক হয়, মানে যে ওয়ান্টেড এরকম কেউ পলাতক আছেন, তাহলে বলা হচ্ছে যদি আটকের নির্দেশ জারির পর কোনো ব্যক্তি পালিয়ে যান বা নিজেকে লুকিয়ে রাখেন, তাহলে সরকার বা অনুমোদিত অফিসার আদালতে রিপোর্ট করতে পারবেন। গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে ওই ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা হতে বলা যাবে। এই নির্দেশ যদি না মানে তাহলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা দুটোই হতে পারে। এরপর বলা হচ্ছে যে সরকার এই যে বোর্ড তৈরি করেছে তাদের দিয়ে তাদের অ্যাডভাইজারি বোর্ড জেলা ছাড়ার নির্দেশও দিতে পারে, যে আপনি এতদিন আপনার এই জেলার মধ্যে ঢুকতে পারবেন না, এরকম একটা আদেশ আপনাকে দিয়ে দেওয়া যেতে পারে। তবে জেলায় ঢুকতে পারবেন না বটে, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন, কখন ফিরছেন, কি কোথায় কোথায় আপনার যোগাযোগ রয়েছে, এই সবগুলো কিন্তু রিপোর্ট করার কথা বলা হয়েছে। এই ধরনের নির্দেশ যদি অমান্য করে তাহলে 3 বছরের জন্য তার জেল হতে পারে, জরিমানার বিধানও তার সঙ্গে রয়েছে। মানে থিওরিটিক্যালি স্পিকিং এই ভদ্রলোক কিন্তু কিছুই করেননি, সন্দেহ হচ্ছে উনি করতে পারেন, হতে পারে। হ্যাঁ, এই মহা মুশকিল এখানে না, যে পলাতক সে সত্যিকারের অপরাধীও হতে পারে। এটা ঠিক করলো কি? অপরাধী হতে পারে যে সেরকম সে যা চুরি টুরি করেছে, এখন যা শোনা যাচ্ছে সেসব চুরি করে নিয়ে এসে পালিয়ে যাচ্ছে। এই রিসেন্টলি আপনি জানেন, গত 1-2 দিনের আগের কথা, বাগুইয়াটি থেকে একজনকে ধরা হলো, আপনার একজন কীর্তন গায়িকা, তার স্বামীকে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। পরবর্তীকালে যখন খাতা খোলা হচ্ছে দেখা যাচ্ছে সে কি ধরনের অপরাধ করেছে আর কি, তোলা থেকে শুরু করে, সেটা মোটামুটি ভাবে ধরে নিচ্ছি যে সন্দেহ হলেও সেটা প্রমাণিত হতে বেশিক্ষণ সময় লাগবে না, যা প্রুফ এখন পুলিশের হাতে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কোনো নিরাপরাধ ব্যক্তি বিরোধী দলে আছে, তাকে যদি এরকম ভাবে কোনো বিরোধী দল কি ষড়যন্ত্র দল সব দেখা যায়, যদি নিরাপরাধ ব্যক্তি তাকে যদি ফাঁসানো হয়, নিরাপরাধটা আপনি আবার কে ঠিক করছেন? মানে সে সাথেও নেই, পাঁচেও নেই, কিছু হয়নি। আচ্ছা, মানে ধরা যাক কোনো কিছুর মধ্যে দিয়ে নেই, কিন্তু কেউ তার বিরুদ্ধে একটা অভিযোগ জানালো। অভিযোগ তো জানাতেই পারে, এবং অভিযোগ জানালে পরে এটা গ্রাহ্য হয়। কেউ কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জানায়, না, অভিযোগ জানালেই হবে না, সেটা গ্রাহ্য যে হবে সেই যিনি গ্রাহ্য করবেন তাকে আবার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে হবে, যে এইটা যে বলছেন ইনি কেন পাগলের প্রলাপ করছেন না তো, নাকি এর জন্য যথেষ্ট এর পেছনে যুক্তি আছে। সেই যুক্তিটা যদি থাকে তখনই তার মধ্যে রিজনেবল ডাউট হবে। কিন্তু সেটা তো হয় না। কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ জানালে পরে কাউকে ছাড় দেওয়া হয়, আর কাউকে তুলেও আনা হচ্ছে। হ্যাঁ, কি ধরনের অভিযোগ তার তুলে আচ্ছা, এর সঙ্গে যেটা আরো মারাত্মক একটি কথা আসছে, সেটা হচ্ছে যে পুলিশকে একটা তল্লাশি করা এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার একটা ক্ষমতা দেওয়া হচ্ছে। সে যে কোনো জায়গায় ঢুকে তল্লাশি করতে পারবে, কোনো ব্যক্তি, যানবাহন, নৌযান, পরিবহন মাধ্যম থামিয়ে তল্লাশি করতে পারবে। কোনো নথি, টাকা, সম্পত্তি, জিনিস বাজেয়াপ্ত করতে যদি মনে হয় যে সেগুলো সমাজবিরোধী কার্যকলাপে ব্যবহার হয়েছে বা হচ্ছে বা হতে চলেছে, তাহলেও কিন্তু সংশ্লিষ্ট অফিসারকে তাৎক্ষণিকভাবে সরকার বা অনুমোদিত কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে এবং বাজেয়াপ্ত সম্পত্তির নিরাপদ হেফাজতে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু পুলিশ যে কোনো রকমভাবে আগাম কিছু নোটিশ না দিয়ে যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে হোক তল্লাশি করতে পারে। এই পুরো প্রসেসটার মধ্যে কোথাও জুডিশিয়ারি নেই, না, মানে উকিল মানে আদালতে কেউ যায় না। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আইন আদালত বলবেন না। এবার আরও আছি, বিলের একটা 19 নম্বর ধারায় বলা হয়েছে এই আইনের অধীনে শাস্তিযোগ্য প্রতিটি অপরাধ কগনিজেবল এবং নন বেলেবল হতে হবে, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে এবং অভিযুক্ত স্বাভাবিক নিয়মে জামিনের অধিকার সে পাবে না। জামিনের সিদ্ধান্ত নির্ভর করবে ওই আদালতের বিবেচনার ওপর। আবার কেউ যদি আশ্রয় দেয়, না, আদালত আবার করতে গেল, আদালত এলো, ধরুন ওই যে বোর্ডটা, অ্যাডভাইজারি যে বোর্ডটা, তো সেটা আদালত নয়, সেখানে তো বিচারপতিরা রয়েছেন। না, ওটা আপনি অ্যাডভাইজারি বোর্ড বলুন, আদালত বলবেন না। ইটস নট এ কোর্ট। বোর্ড কোথায়? বোর্ড বলছেন আপনি, কোর্ট কোথায় বলছেন? আচ্ছা, আপনি তো এই কথা বলছেন, বিলে কি বলেছে দেখুন। এই আইনের অধীনে সৎ উদ্দেশ্যে নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা কোনো অফিসারের বিরুদ্ধে কোনো মামলা, ফৌজদারি কার্যবাহী বা আইনি পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ প্রশাসনিক সুরক্ষার একটা বড়
ছাতার তলায় তারা থাকবেন। এই ধারা ভবিষ্যতে বিতর্কের কেন্দ্র হতে পারে। বিরোধীরা প্রশ্ন তুলতে পারে যে এই সৎ উদ্দেশ্য, গুড ফেথ, এগুলোর ব্যাখ্যা কি হবে, এগুলো পরের কথা, কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এটা একদম পরিষ্কার করে বলা আছে, একদম করা রয়েছে। তাহলে যদি এই বিলের এই পদক্ষেপের বিরুদ্ধে কোনো যদি মামলাও না করা যেতে পারে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আইনটার বিরুদ্ধেই মামলা করুন, কোনো পদক্ষেপের বিরুদ্ধে করার দরকার নেই, এই আইনটার বিরুদ্ধেই মামলা করতে পারেন নিশ্চয়ই, যে আইনটা ভ্যালিড হচ্ছে না, এই আইনটা চলবে না, মানে আমি বলতে পারেন। বুঝছি। তাহলে মানে বিরোধীরা 3-4টে অভিযোগ তুলতে পারছেন। প্রথম কথা বলছেন যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সংজ্ঞা কি। 2 নম্বর বলছে চার্জশিট বা বিচার শুরুর আগেই দীর্ঘদিন আটকে রাখার বিধান ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী কিনা, বা এটা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী কিনা। 3 নম্বর অ্যাডভাইজরি বোর্ডের আইনজীবীর অধিকার সীমিত রাখার ফলে আটক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ যথেষ্ট থাকবে কি। 4 নম্বর সরকারের গুড ফেথ বা পদক্ষেপকে আইনি সুরক্ষা দেওয়ার ফলে প্রশাসনিক জবাবদিহি কমে যাবে কি না। এই 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরোধী দল করতে পারে, বিরোধী দল কেন, সাধারণ মানুষই করতে পারে, তাই তো? নিশ্চয়ই করতে পারেন। তারপর ওটা খারিজ হয়ে যাবে, কি হবে এটা আপনার অনুমান? মানে সবই তো অনুমান, এই টোটাল ব্যাপারটা আরবিট্রারি, আমি বলে দিচ্ছি আপনাকে, আরবিট্রারি হচ্ছে। এটার পেছনে কোনো রকম যুক্তি কাজ করছে না। তবে হ্যাঁ, এটা ভালো একটা বলতে পারেন যে যেন আগেকার সরকার যেমন, বা অনেক সরকারের সম্পর্কে এরকমভাবে ছিল যে তারা কোনো কাজ করতো না, তারা মানে সমাজ বিরোধী তথাকথিত, তাদের প্রশ্রয় দিত মুক্তমুখ, এরা যেন সেখান থেকে একটু বেরিয়ে আসতে যাচ্ছে যে না, আমরা প্রোঅ্যাক্টিভ, এখন আমরা নিজেরাই এটা করব। ঠিক, ভালো কথা, কিন্তু এটা অপব্যবহার করার স্কোপ অনেক থেকে যাবে। আচ্ছা, আপনি যে কথা একটু আগে বললেন, ব্যবহার অপব্যবহার, যদি এই ধরনের অ্যাডভাইজারি বোর্ড তৈরি করে এই ধরনের ডিসিশন যদি প্রশাসন নিতে পারে, তাহলে তো আলাদা করে নিম্ন আদালত, উচ্চ আদালত, সর্ব মানে আমাদের কি বলে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত, এগুলোর তো আর তাহলে কোনো প্রয়োজন থাকছে না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানিতে যখন হিটলার সর্বসর্বা, তখনকার দিনে আমি পড়েছি ওই বিভিন্ন ইয়েতে, যে জাজ যারা ছিলেন তাদের উপর ইনস্ট্রাকশন ছিল, ইট ওয়াজ অফকোর্স ইনস্ট্রাকশন, কারণ হিটলার যেখানে সর্বসর্বা, ফুরার, যে জাজকে বিচার করার সময় নিজেকে ভাবতে হবে যে আমার জায়গায় যদি হিটলার বসতেন, তিনি কি ভাবতেন, তিনি যা ভাবতেন এবং তিনি যা করতেন, এই জাজকে তেমনটাই করতে হবে। এখন হিটলার কি ভাববেন সেই সমমস্তিষ্ক যে সকল বিচারপতির থাকবে তা না, তাকে তো তাহলে সেটাকে করতে হবে, এক্সপোর্ট করতে হবে তো। হ্যাঁ, কিন্তু যদি না থাকে তাহলে তুমি মুন্ডুটে চলে যাবে আপনার, সেটার জন্য তো গেস্টাপো বসেই আছে। আচ্ছা, এসএসটা কি করছিল তাহলে আপনি ওই হিটলারের প্রসঙ্গটা এখানে টানছেন, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আর কি। আমি সোজা কথা হচ্ছে এইটা, হিটলার মানে একটা বিরাট খারাপ লোক বা অমুক একটা বিরাট ভালো, ব্যাপারটা আমি সেটা বলিনি। আমাদের এইরকম সব ছিল, এইরকম তো আপনি তো ইউ ক্যানট ইনস্ট্রাক্ট দ্য জাজ, একজন জাজকে তো আপনার জাজের ফাংশন কি, জাজ তো বিচার করবেন, তিনি তো আপনার কথা শুনে আপনার কথা শুনবেন, শুনে দেখবেন যে কোনটা যুক্তিগ্রাহ্য, কোনটা যুক্তিগ্রাহ্য নয়, সেই অনুযায়ী জাজ করবেন। এখন আপনি অবশ্য বলতেই পারেন বা অন্য কেউ যে জাজ যে তেমন বিচার করবেনই, তেমন গ্যারান্টিটা অনেকের কাছে কেমন যেন অধরা থেকে যাচ্ছে, সেই জন্যই এত সব সমস্যাটা তৈরি হচ্ছে। মানে আপনি নিজেও ভুক্তভোগী হিসেবে বলছেন? আমি তো দেখতেই পাচ্ছি ভুক্তভোগী আর কি, আমি দেখছি এটা আপনার যেভাবে সুপ্রিম কোর্টে ঘটছে, আমি আমি দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে তো, ঠিক। কিন্তু তার মানে যে আমরা একবার আদালত অবমাননা করে দিলাম, এই সমস্ত আলতু ফালতু কথাবার্তা, বুঝছেন তো? আদালত তো অবমাননা নয়, এরকম ব্যাপারটা না আর কি, ঠিক। হ্যাঁ, আদালত মানে আমাদের ঠাকুরদা নয়, কিন্তু এই কথাটা বলে আমি আদালতকে অবমাননা করছি না। আমি যে আমরা যে অনেক ওপরে, আমাদের আন্ডারেই যে সব কিছু আছে, এইটা আমি এস্টাবলিশ করতে চাইছি। আরে আমরা না থাকলে দেশটাই থাকে না। আপনি ম্যাহি ভারত বলে একটা পার্টির নাম শুনেছেন, যারা বলে যে আমরা যদি না থাকি তো দেশও থাকবে না। সে তো আপনারই পার্টি। ওই আমিও তারই মধ্যে আছি। যাই হোক, সে পার্টি তো খাতায় কলমে থেকে গেল, ওটাকে তো আপনি মানে ফোরফ্রন্টে আনছেন না। ফলে না পড়েছি, সময় লাগবে, সময় নাই, এবার দেখুন কি হয়, দেখুন। আচ্ছা, দেখুন
যাই সেই হোক, হচ্ছে বক্তব্য। সময় খুব কম, আগেই বলেছিলাম আপনাদের কাছে এই গুন্ডা দমন বিল এর নেতিবাচক দিক, ইতিবাচক দিক, এই সবগুলো নিয়ে আলোচনা করলাম। দেখা যাচ্ছে যে ইতিবাচক দিকের সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্নই দাঁড়াচ্ছে যে আদালতের বিকল্প কোনো অ্যাডভাইজারি বোর্ড করা যায় কি না। সেটাতেই ডক্টর সুবোধ রায় বলছেন যে এই ধরনের কোনো আইন নেই, এরকম ধরনের বিল পাস করলে কেন হবে না? হ্যাঁ, বিল পাস করে আইন হয়ে যাবে, কিন্তু আইনটা আবার ভ্যালিড কিনা সেটা আবার দেখতে হবে, সেটা আবার আইনকে চ্যালেঞ্জ করতে পারা যাবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে পরে একটা এপিসোড আপনার সাথে পরে একটা বসবো, এটা নিয়ে আপনি একটু কাইন্ডলি এটা একটু দেখে রাখবেন বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তো গেল বক্তব্য, আপনাদের কাছে পুরো ব্যাপারটাই তুলে ধরা হলো। এবার আপনারাই বিচার করুন, কেন আপনারাই জনতা জনার্দন, আপনাদের বিচারই হচ্ছে শেষ কথা। তাহলে দিগদর্শনের তরফ থেকে সুজিত চট্টোপাধ্যায়কে অনুমতি দিন, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। নমস্কার দাদা। থ্যাংক ইউ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।